ওদের আমি কি ওখানে এই প্রশ্নটা দিছিলাম যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়? না স্যার। হ্যাঁ। নো স্যার। তবে গাঢ় অ্যাসিড কি, লৌহ অ্যাসিড কি বলছিলাম? মানে ওখানে স্যার ছিল গাঢ় অ্যাসিড এবং লঘু অ্যাসিড পড়ানো হয় না। পড়ানো হয় নাই। না স্যার। মৃদু অ্যাসিড আর তীব্র অ্যাসিড আছে তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে লেখো ফার্স্টে যে গাঢ় অ্যাসিড ও লৌহ অ্যাসিড কাকে বলে, এটা লেখো। গাঢ় অ্যাসিড ও লৌহ অ্যাসিড কাকে বলে? খাতা নাও, আজকে একটু লিখতে হবে তোমাদের। গাঢ় অ্যাসিড ও লৌহ অ্যাসিড কাকে বলে এটা একটু লেখো। লিখছো? ইয়েস স্যার। গাঢ় অ্যাসিড এবং লৌহ অ্যাসিড কাকে বলে এটা লিখবা। তাহলে আহ, শুরু করবা কোথা থেকে দেখো, এই যে এখান থেকে শুরু করবা। অ্যাসিড ও পানির মধ্যে হাইলাইট করে দিচ্ছি। অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে তবে তাকে গাঢ় অ্যাসিড বলে। ঠিক আছে, এই পর্যন্ত লিখো। গাঢ় অ্যাসিড লেখা তারপরে তুমি কোলন দিয়ে এটা লেখো। অ্যাসিড ও পানির দ্রবণে অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে তবে তাকে গাঢ় অ্যাসিড বলে। এই পর্যন্ত লেখো। ইয়েস স্যার লিখি। লেখা হয়ে গেছে? ইয়েস স্যার। তারপরে নিচে লেখা হচ্ছে লঘু অ্যাসিড। তা একটু সময় লাগবে। হ্যাঁ। আর শুক্রবার দিন ল্যাটিস শুক্রবার দিন তোমরা ফিজিক্যাল ক্লাস করতে আসবা। কয়টায় আসবা বলো? 9টায়। 9টায়। আর তোমরা শনিবার দিন ক্লাস অফ থাকবে, কারণ হচ্ছে শনিবার দিন আছে, মানে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আছে। হ্যাঁ, এই জন্য দিন ক্লাস করানো যাচ্ছে না। ধর্মীয় শুক্রবার বিষয় কি ফিজিক্স পড়াবেন না কেমিস্ট্রি? ফিজিক্স অফলাইনে ফিজিক্স চলবে। ঠিক আছে, অফলাইনে ল্যাটিস ফিজিক্স এনার্জি। চলতে থাকুক। আর সরস্বতী পূজার জন্য শনিবার দিন ছুটি থাকবে। স্যার হ্যাঁ, কি? ল্যাটিস এনার্জি কি? কোনটা? ল্যাটিস এনার্জি। কথা বুঝে যায় না, অনেকে বলো তো কি বলতেছে ওই পার্থ। স্যার ল্যাটিস এনার্জি। বুঝি নাই কি কি। স্যার ল্যাটিস এনার্জি। স্যার টাইপ করে দিয়েছে পার্থ। হুম? কথা বুঝে যাচ্ছে না, নেটওয়ার্ক খারাপ নাকি আমি জানি না। তাহলে কেন তুমি স্যার? গাঢ় অ্যাসিড লিখছো, এরপরে নিচে লিখবা লঘু অ্যাসিড। লঘু অ্যাসিড দিয়ে লিখবা যে অ্যাসিডের জলীয় দ্রবণে পানির পরিমাণ যদি অ্যাসিডের তুলনায় অনেক বেশি হয় তবে তাকে লঘু অ্যাসিড বলে। এটা একটু লিখে ফেলো। মার্ক করে দিচ্ছি যতটুকু ততটুকু। স্যার সেভাবে বলা যায় না যে অ্যাসিড পানিতে আহ, অল্প পরিমাণে দ্রবীভূত হয় তাকে লঘু অ্যাসিড বলে, এবং বেশি পরিমাণে দ্রবীভূত হলে তাকে গাঢ় অ্যাসিড বলে। ওইটা তো তীব্র অ্যাসিড এবং ওইটা হ্যাঁ তো স্যার, ওই দ্রবণ যে যেখানে স্যার দ্রবণ অ্যাসিড। দ্রবণ আকারে যে থাকে সেটা জিনিসটা স্যার গাঢ় অ্যাসিড।
ওইটা হচ্ছে তোমার এই যে তীব্র অ্যাসিড আর মিড অ্যাসিডের সাথে মানে সাংঘর্ষিক হয়ে যেতে বিষয়গুলো, এই জন্য বলা যাবে না। এটা পানির তা পরিমাণ স্যার যেখানে দ্রবীভূত হয় না বলে দ্রবীভূত থাকে বললেই তো সমস্যাটা ঠিক হয়। যেখানে স্যার দ্রাবক হিসেবে থাকে সেটা বলা যায় না? দ্রাবক হিসেবে কি থাকে? পানি। স্যার গাঢ় অ্যাসিডে স্যার অ্যাসিড থাকে স্যার দ্রাবক হিসেবে, আর স্যার লঘু অ্যাসিডে পানি। গাঢ় অ্যাসিডের দ্রাবক কে? স্যার অ্যাসিড যেহেতু স্যার এটা বেশি পরিমাণে থাকে। না, এটা তো হয় না স্যার। এটা এটা ভুল। পানিতে চাইলে পানিতে অ্যাসিডের দুই পরিমাণ দুই ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে পানি দ্রাবক, কিন্তু পানির পরিমাণ যদি অল্প থাকে তাহলে গাঢ় অ্যাসিড, আর পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে লঘু অ্যাসিড। কিন্তু এই পানির মাত্রাটা কতটুকু হবে সেটারও একটা মেজারমেন্ট আছে, যেটা নাকি ইন্টারমিডিয়েটে গেলে জানা যাবে। ইন্টারমিডিয়েটে আছে এটা, ঠিক আছে? তাহলে অ্যাসিডের জলীয় দ্রবণে পানির পরিমাণ যদি অ্যাসিডের তুলনায় অনেক বেশি হয় তবে তাকে লঘু অ্যাসিড বলে, আর অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে তবে তাকে গাঢ় অ্যাসিড বলে। দুই ক্ষেত্রে দ্রাবক হবে পানি। কি হবে দ্রাবক? পানি। 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 পরে লেখো যে এই লেখো অ্যাসিডের বিয়োজন কি? অ্যাসিডের বিয়োজন কি কথাটা লেখো। অ্যাসিডের বিয়োজন কি এটা লিখো। তা লিখেছি। হ্যাঁ, ওখানে একটু কথা লেখো যে আহ, আর তোমরা কি অ্যাসিড দেখছো, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিশুদ্ধটা কিরকম, বা নাইট্রিক অ্যাসিড বিশুদ্ধটা কিরকম, আর পানি যোগ করলে কিরকম সেটা দেখছো তোমরা? চোখে দেখিনি। হ্যাঁ, এটা কিন্তু তোমার এই স্যার আমরা কথা বিশুদ্ধ ঠিক বুঝি না, বিশুদ্ধ এটা অবস্থায় আরেকবার যখন বলবেন? নাকি এটার মধ্যে পানি থাকে না, তখনও কিন্তু এটা লিকুইড অবস্থায় থাকে, কিন্তু এটার মধ্যে পানি নেই। তা আমরা যত পানি যোগ করি তত কি হয়, অ্যাসিডের ধর্মগুলো প্রকাশ পায়। আর যদি বিশুদ্ধ অবস্থায় থাকে, তার মানে কোনো পানীয় জল এটাতে নাই, তাইলে মানে কোনো কি অ্যাসিডের যে ধর্মগুলো সেই ধর্মগুলো প্রকাশ পায় না। ঠিক আছে? কি বলছি? ইয়েস স্যার। তাহলে অ্যাসিডের বিয়োজন কি এটা বলছিলাম। তাহলে উত্তর লিখতে হবে অ্যাসিডের অ্যাসিডের বিয়োজন হচ্ছে অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করা। এটা লেখো, লিখবা অ্যাসিডের বিয়োজন হচ্ছে অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করা। মানে আজকে আমার একটু এই জিনিসগুলো রিভিউ দেওয়ার প্রয়োজন ছিল, কারণ চ্যাপ্টারটা আমাদের কিছু কিছু জিনিস বাকি থেকে গেলে সেটা সমস্যা। তাহলে লিখতে হবে অ্যাসিডের বিয়োজন হচ্ছে অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করা। অ্যাসিডের বিয়োজন হচ্ছে অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করা। এই একটা লাইনই? একটা লাইনই লেখো, পরে আমি একটু ব্যাখ্যা দিব তোমাদের। লিখে লেখা হয়েছে এটা? এটা লিখেছি। তাহলে আবার একটু বলবেন? হ্যাঁ, অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করা। হ্যাঁ, অ্যাসিডের বিয়োজন হচ্ছে অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করা। এই পর্যন্ত লিখবা আর কি, ঠিক আছে? তাইলে এটা লেখা হইলে তারপরে আমি নিচে আরেকটু বলতে চাচ্ছিলাম। স্যার হয়েছে। হুম। তাহলে লিখবা, নিচে লিখবা যে যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। স্যার আলাদা প্যারায়। হ্যাঁ, আলাদা প্যারায় লিখো, এগুলি ইনফরমেশন গুলি জানতে হবে, নাহলে পরীক্ষার মধ্যে ধরা খেবা। পরীক্ষা যদি হয় আদৌ আর কি, পরীক্ষার মধ্যে যে বাংলাদেশের অবস্থা খারাপ করে ফেললো।
যে কি সকল বলছিলাম? অ্যাসিড তাসিন বলো তো, কি বলছি তাসিন? যে সকল অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়। যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়, যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়, তাহলে যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে একটি মাত্র তীর চিহ্ন। যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে একটি মাত্র তীর চিহ্ন। যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে একটি মাত্র তীর চিহ্ন। এবং যেগুলো সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় দেওয়া যায় না। সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে একটি মাত্র তীর চিহ্ন। সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না দিয়ে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় দাও। যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে একটি মাত্র তীর চিহ্ন। এবং যে সকল অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে উভমুখী তীর চিহ্ন ব্যবহৃত হয়। যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে একটি মাত্র তীর চিহ্ন। এবং যে সকল অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে বিয়োজন বোঝাতে উভমুখী তীর চিহ্ন ব্যবহৃত হয়। এটা লেখা তারপরে কথা কও। আংশিক বিয়োজিত হওয়ার পর কি বললেন? তাদের ক্ষেত্রে উভমুখী তীর চিহ্ন ব্যবহৃত হয়। তাদের ক্ষেত্রে উভমুখী তীর চিহ্ন, যে উভমুখী তীর চিহ্ন যে আছে এখানে দেখো বানানটা, তাদের ক্ষেত্রে উভমুখী তীর চিহ্ন ব্যবহৃত হয়। লিখেছি। তাইলে আহ তাইলে লিখবা, ডায়েরি লিখবা, যেমন H2SO4 একটি, যেমন H2SO4 পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়। নিচে লেখো, যেমন H2SO4 পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়, যেমন H2SO4 পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়, যেমন H2SO4 পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়, H2SO4 পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয়। এবং ইথানোয়িক অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়, যেমন H2SO4 পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় এবং ইথানোয়িক অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়। ইথানয়েক, ইথানোয়িক, রস্যই থয়কার্থা ন উন্তিস্ত রস্যিকার ক, ইথানোয়িক। যে সকল অ্যাসিড পানিতে H2SO4 পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং ইথানোয়িক অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়। লিখছো? ইয়েস স্যার। ইথানোয়িক অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়, তারপরে এই দুইটা বিক্রিয়া দিয়ে দিবা। এই যে H2SO4 এর জন্য যে বিক্রিয়াটা দিবা, বুঝছো, একটা এক মুখে একটা তীর চিহ্ন দিয়ে দিবা আর কি। এটা দাও, তারপরে নিচে যে এটা দিয়ে দাও, দুইটা দিয়ে দাও, বাস কমপ্লিট। এটা তো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডই পার্থ ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের অন্য নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই দুটো লেখো, লেখো তারপরে কথা কও। আর ছুটির বিষয়টা ঠিক আছে না? ছুটি দিয়ে ঠিক করছি না? ইয়েস স্যার, জি স্যার, জি স্যার। কারণ ধর্মীয় ছুটি কিন্তু আমি মানে করবো না কোনোটা, ধর্মীয় ছুটি সব দিতে হবে আমাকে, ঠিক আছে? ধর্মীয় ছুটিগুলো, কারণ এগুলো যদি না দেওয়া হয় তাহলে মানে এগুলি যারা যে যে ধর্মাবলম্বী তাদের মানসিক মানে মানসিকভাবে তারা খুব কষ্ট পায়, ঠিক না? ইয়েস স্যার। এই জন্য জি স্যার। অবশ্যই ছুটি, যেটা ধর্মীয় ছুটি হবে, অন্য ছুটির সময় আমরা হয়তো বা ক্লাস করবো, কিন্তু ধর্মীয় ছুটির সময় আমরা ক্লাস করবো না।
এসেছিল দুইটা লেখা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। পরে লিখবা যে ইথানোয়িক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয়েছে কেন? এই প্রশ্নটা লেখো তো বয়েস। ইথানোয়িক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয়েছে কেন? ইথানোয়িক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয়েছে কেন? ইথানোয়িক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয়েছে কেন? লিখেছি। তারপরে লিখবা যে উত্তর লিখো, ইথানোয়িক অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয় বলে। ইথানোয়িক অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয় বলে। লিখেছি। হ্যাঁ, পরে লিখবা যে লিখবা যে যে সকল অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয়, যে সকল অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয় তারা হচ্ছে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। যে সকল অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয় তারা হচ্ছে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। যে সকল অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয় তারা হচ্ছে কি? মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। তারপরে এই কথাটা লিখবা, একটু দেখাচ্ছি, আমি বলছি তোমাদেরকে, একটু ফলো করো। এটা লিখবা, এই যে লিখবা 25°C তাপমাত্রায় 1000টি CH3COOH অণুর মধ্যে পানিতে মাত্র 4টি অণু বিয়োজিত হয়, বাকি 996টি অণু অবিয়োজিত অবস্থায় থেকে যায়। ঠিক আছে, এই পর্যন্ত আর কি লিখবা। তারপরে হলুদ দিয়ে যেটা দেখাইছে, হলুদ কালার, 25°C তাপমাত্রায় 1000টি CH3COOH হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, দেখি নেক্সট ক্লাসে তোমাদের ওই সংকেতগুলো লিখে দেওয়া যায় কিনা, টার্টারিক মার্টারিক এগুলি। লিখবা যে 25°C তাপমাত্রায় 1000টি CH3COOH অণুর মধ্যে পানিতে মাত্র 4টি অণু বিয়োজিত হয়, বাকি 996টি অণু অবিয়োজিত অবস্থায় পানিতে থেকে যায়। এই পর্যন্ত লেখা, তারপরে কথা বল। দেবজিৎ, হয়েছে লেখা? একটু সময় দেন। অনঙ্গ কি আছে? অনঙ্গ, যেগুলি ক্লাস করেন ওগুলি বাদ দিয়ে দিমু ভাবতেছি। তা আমাদের ক্লাসে আজকে অনঙ্গর নাম দিয়ে একটা ফেক আইডি ঢুকেছিল। আমাদের আমাদের ক্লাসে ফেক আইডি দিয়ে ঢুকেছিল একজন, অনঙ্গর নাম দিয়ে। কবে? আজকে। কিসে? যে স্কুলের ক্লাসে? ইয়েস স্যার, দুইটা ক্লাস। রামকুমার স্যারের না? সাবস্টিটিউট করলো কিভাবে? বুঝলো কিভাবে? প্রথম হিন্দি গান বাজিয়েছে। মেসেজও দিয়েছে স্যার। কি গান বাজাচ্ছে? হিন্দি গান। দে নাকি গান? বলবার্থ। তো পুষ্পা মুভির গান। কিসের গান? শাকিব খানের গান? পুষ্পা মুভির গান স্যার, পুষ্পা দ্বারাই। হিন্দি মুভিটা। হ্যাঁ, তারপরে কি করছে স্যার ওইটারে? ওই বের করে দিচ্ছে স্যার ক্লাস থেকে। কিক মারছে পুরো। তাহলে এই লিংকটা নিশ্চয়ই কেউ না কেউ দিছে। কোন টিচারের ক্লাস? রামকুমার স্যার। তো রিচার্ড স্যারের ক্লাস এরকম করছে, চ্যাটে লিখছে। ইয়েস স্যার, মেসেজে খারাপ খারাপ কথা। কি লিখছে? আমি শাকিব খান? না স্যার। না স্যার, না স্যার, স্ক্রিনশট কবিতা লিখছে। কবিতা তো দেখেছে। তো কবিত্ব ভাব প্রকাশ করেছে স্যার। কি এসে বুঝলাম না। স্যার তার কবিতা প্রকাশ করেছে স্যার, কবিতা লিখেছে, নতুন কবিতা। কি কবিতা? স্যার লিখেছি।
কি লিখেছো পড়ো তো একটু। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000টি CH3COOH অণুর মধ্যে পানিতে মাত্র 4টি অণু বিয়োজিত হয়, বাকি 996টি অণু অবিয়োজিত অবস্থায় পানিতে থেকে যায়। হ্যাঁ, গুড। অবিয়োজিত অবস্থায় পানিতে থেকে যায়। তাহলে তাহলে লিখো যে সুতরাং পানিতে আংশিক বিয়োজিত হয় বলে ইথানোয়িক অ্যাসিডকে মিড অ্যাসিড বলা হয়েছে। সুতরাং পানিতে আংশিক বিয়োজিত হয় বলে ইথানোয়িক অ্যাসিডকে মিড অ্যাসিড বলা হয়েছে। সুতরাং পানিতে আংশিক বিয়োজিত হয় বলে ইথানোয়িক অ্যাসিডকে মিড অ্যাসিড বলা হয়েছে। সুতরাং পানিতে আংশিক বিয়োজিত হয় বলে ইথানোয়িক অ্যাসিডকে মিড অ্যাসিড বলা হয়েছে। তো লিখেছি। তাহলে অনুধাবন স্তরের প্রশ্ন আসলে পারবা তো নাকি? ইয়েস স্যার পারবো। ইয়েস স্যার। তারপরে লিখবা যে পরে প্রশ্ন লিখবা লিখবা যে লৌহ অ্যাসিড টক স্বাদযুক্ত হয় কেন? লৌহ অ্যাসিড টক স্বাদযুক্ত হয় কেন? লৌহ অ্যাসিড টক স্বাদযুক্ত হয় কেন? লিখেছো কিনা? লৌহ ইয়েস অ্যাসিড স্যার। টক স্বাদযুক্ত হয় কেন? উত্তর জানো কি? স্যার কিছুটা। হুম, জানো? তা আমাদের মুখের মধ্যে স্যার যে আহ, খেয়াল নেই স্যার, মনে নেই। মানে বিভিন্ন ধরনের স্বাদ নেওয়ার অজৈব অ্যাসিড আছে। বিভিন্ন অজৈব ধরনের অ্যাসিড। স্বাদ নেওয়ার জন্য আমাদের মুখের মধ্যে আলাদা আলাদা জিহ্বার মধ্যে আলাদা আলাদা রিসেপ্টর আছে, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে যে সময় নাকি আমরা লৌহ অ্যাসিডের স্বাদ নেই তখন জিহ্বার কোন অংশটা মানে হয় তোমার আহ, আহ, জিহ্বার কোন অংশটা হয় সক্রিয় হয়ে যায়? সাইড। আর সাইট। টক স্বাদ গ্রহণ করে যারা সাইট নয়। সেই অংশগুলো কি হয় সক্রিয় হয়ে ওঠে। এর জন্য অ্যাসিডের টক স্বাদ মনে হয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের কারণে। তাহলে প্রথমে লিখবা, এটা কিন্তু উত্তর মানে এটা কিন্তু পরীক্ষা ভিতরে থাকে, পোলাপান লিখতে পারে না, স্যারেরা মার্কস কাটে, বেশিরভাগ সময় থাকে। তাহলে লিখবা যে আহ, লিখবা হাইড্রোজেন আয়নের কারণে। প্রথমে নলেজ লেখো হাইড্রোজেন আয়নের কারণে। ঠিক আছে, লৌহ অ্যাসিড টক স্বাদ যুক্ত হয়ে গেল, লিখবা হাইড্রোজেন আয়নের কারণে, প্রথমে এটা লিখবা। স্যার হাইড্রোজেন আয়ন কি টক স্বাদযুক্ত? হাইড্রোজেন আয়নের কারণে। বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। হাইড্রোজেন আয়নের কারণে লিখছো? হ্যাঁ স্যার। হুম। তাহলে লিখবা যে লিখবা যে আহ, পরে পরে লিখবা বিশুদ্ধ অ্যাসিড বিশুদ্ধ অ্যাসিড বিশুদ্ধ অ্যাসিড বিয়োজিত হয়ে বিশুদ্ধ অ্যাসিড বিয়োজিত হয়ে H+ আয়ন দিতে পারে না বলে বিশুদ্ধ অ্যাসিড বিয়োজিত হয়ে H+ আয়ন দিতে পারে না বলে বিশুদ্ধ অ্যাসিড বিয়োজিত হয়ে H+ আয়ন দিতে পারে না বলে লিখেছি। অ্যাসিডের ধর্ম দেখায় না। অ্যাসিডের ধর্ম দেখায় না। বিশুদ্ধ অ্যাসিড বিয়োজিত হয়ে H+ আয়ন দিতে পারে না বলে অ্যাসিডের ধর্ম দেখায় না।
তো ইয়েস স্যার। তাই লিখবে তবে পানি যোগ করলে, তবে পানি যোগ করলে, তবে পানি যোগ করলে, তবে পানি যোগ করলে, তবে পানি যোগ করলে জলীয় দ্রবণে, তবে পানি যোগ করলে জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পারে। কি বলছি একটু বইলো আমাকে। তবে পানি যোগ করলে, জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান। হ্যাঁ, তবে পানি যোগ করলে জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করতে পারে, উৎপন্ন করতে পারে না। উৎপন্ন করতে পারে, হ্যাঁ উৎপন্ন করতে পারে, প্রদান করতে পারে, দুইটা যে কোনোটিই হবে। তবে কি বলছি মনেই নেই, ভুলে গেছি। তবে পানি যোগ করলে জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পারে। উৎপন্ন করতে পারে, পানি যোগ করলে জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পারে। ঠিক আছে, তাহলে তাই লিখতে হবে H+ আয়নের স্বাদ টক, H+ আয়নের স্বাদ টক, H+ আয়নের স্বাদ টক, H+ আয়নের স্বাদ টক। তাই লিখতে হবে এ কারণে জিওভার, এ কারণে জিওভার, এ কারণে জিওভার টক স্বাদ গ্রহণকারী, এ কারণে জিওভার টক স্বাদ গ্রহণকারী অংশগুলো সক্রিয় হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, সক্রিয় হয়ে ওঠে। এ কারণে জিহ্বার টক স্বাদ গ্রহণকারী অংশগুলো সক্রিয় হয়ে ওঠে। এ কারণে জিহ্বার টক স্বাদ গ্রহণকারী অংশগুলো কি হয়? সক্রিয় হয়ে সক্রিয় হয়ে ওঠে এবং আমরা টক স্বাদ অনুভব করি। লিখেছি। পুরোটা কি লিখলো এটা একটু একটু যদি বলো আর কি, পুরোটা একটু বলো। লৌহ এসিড টক স্বাদযুক্ত হয় কেন? উত্তর, হাইড্রোজেন আয়ন এর কারণে। বিশুদ্ধ অ্যাসিড বিয়োজিত হয় H+ আয়ন দিতে হয়ে H+ আয়ন দিতে পারে না বলে অ্যাসিডের ধর্ম দেখায় না। তবে পানি যোগ করলে জলীয় দ্রবণে H+ আয়ন করে। H+ আয়নের স্বাদ টক। এই কারণে জিহ্বার টক স্বাদ গ্রহণকারী অংশগুলো সক্রিয় হয়ে ওঠে এবং আমরা টক স্বাদ অনুভব করি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে উত্তরটা, যথেষ্ট ভালো হয়েছে। লাস্টের লাইনটিকে আরেকবার বলতে পারবেন? ওই আরেকজন আমার একটু বলো তো, আমি তো এটা মানে মেমোরি থেকে চিন্তা করে করে বলছি, আমার হয়তো বা পারফেকশন নাও হতে পারে। এই কারণে জিহ্বার টক স্বাদ গ্রহণকারী অংশগুলো সক্রিয় হয়ে ওঠে এবং আমরা টক স্বাদ অনুভব করি। শুনে নাও দেবজি সাহেব, শুনেছো দেবজি সাহেব? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। লিখেছো? জি স্যার। পরে লিখো পেপটিক আলসার কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এখানে বিশাল কেমিস্ট্রি আছে। পেপটিক আলসার বানানটা দেখতে পারো, এই পেপটিক আলসার বানানটা হচ্ছে এটা। অন্য কালার ইউজ করি।
এই যে পেপটিক আলসার কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। পারবা লিখতে? পেপটিক আলসার কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো, এটা লিখবা বয়স। লিখেছি। হ্যাঁ, তাহলে শুরু করবার কথা থেকে। এখানে প্রথমে একটু অনুধাবন স্তরের প্রশ্ন থাকবে, তো তোমাকে একটু বুঝতে হবে। আহ, আহ, লিখবা আহ, পাকস্থলীর দেয়ালে পাকস্থলীর দেয়ালে ক্ষত সৃষ্টি হলে 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 দেখছো, পাকস্থলীর দেয়ালে ক্ষত সৃষ্টি হলে ইয়েস স্যার। ইয়েস স্যার। আহ, পাকস্থলীর দেয়ালে ক্ষত সৃষ্টি হলে আমরা তাকে পেপটিক আলসার বলি। এটা লেখো, পরে মেকানিজমটা বলতে হবে। পাকস্থলীর দেয়ালে ক্ষত সৃষ্টি হলে আমরা তাকে পেপটিক আলসার বলি। পাকস্থলীর দেয়ালে ক্ষত সৃষ্টি হলে আমরা তাকে পেপটিক আলসার বলি। লিখছো কিনা বলো। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে পরে দেখো মেকানিজমটা একটু দেখো। আহ, এখান থেকে শুরু করলে হবে। পাকস্থলীর দেয়াল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, যা অত্যন্ত শক্তিশালী অ্যাসিড। এটি পাকস্থলীতে, মানে এক লাইনে লিখবা। পাকস্থলীর দেয়াল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, যা অত্যন্ত শক্তিশালী অ্যাসিড। এটি পাকস্থলীতে খাদ্যকণা ভাঙতে ব্যবহৃত হয়। কিন্তু অনেক সময় দেখা যায় পাকস্থলীর দেয়াল থেকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নিঃসরিত হয়ে তা পাকস্থলীর দেয়ালের কোষগুলোকে ভাঙতে শুরু করে। নিঃসরিত হয়ে তা পাকস্থলীর দেয়ালের কোষগুলোকে কি করে, ভাঙতে শুরু করে। মানে তখন HCl দ্বারা খাদ্যদ্রব্য মনে করে হবে, পরিপাক হবে। যদি HCl নিঃসৃত হচ্ছে ঠিকই, কিন্তু সে পরিপাকের জন্য কোনো খাদ্যদ্রব্য পাচ্ছে না, তখন সে পাকস্থলীর দেয়ালকে কি করে, খেতে শুরু করে নাকি। ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। পাকস্থলীর দেয়ালকে খেতে শুরু করে, কারণ তার তো মানে করার জন্য মানে নিঃসৃত হচ্ছে, সে হজম করার জন্য বা পরিপাক করার জন্য সে নিঃসৃত হচ্ছে। যখন নাকি সে খাবারটা পাচ্ছে না, তখন সে পাকস্থলীর দেয়ালের কোষগুলোকে খেতে শুরু করে, খেয়ে সেখানে ক্ষতের সৃষ্টি করে। ফলে পেটের মধ্যে ব্যথা শুরু হয়, যাকে নাকি আমরা পেপটিক আলসার বলি। ভুল কথা এটাই। আর এই সময় গন্ধ খেতে যত শুরু বের করে। করে ওঠে তখন। এই যে এখান থেকে শুরু করবা, পরে প্রায় লিখবা আর কি। পাকস্থলীর দেয়াল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, যা অত্যন্ত শক্তিশালী অ্যাসিড। দাড়ি, এটি পাকস্থলীতে খাদ্যকণা ভাঙতে ব্যবহৃত হয়, এটা লেখা যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় পাকস্থলীর দেয়াল থেকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত না দিয়ে নির্গত হয়ে দিতে পারো বা নিঃসৃত হয়ে দিতে পারো, তা পাকস্থলীর দেয়ালের কোষগুলোকে ভাঙতে শুরু করে। আবার খাদ্য গ্রহণ না করে ক্ষুধার্ত অবস্থায় থাকলে, অর্থাৎ পাকস্থলী খালি রাখলে নিঃসরিত হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর দেয়ালের কোষগুলোকে ভেঙে সেখানে ক্ষতের সৃষ্টি করে, ফলে পেটে ব্যথা শুরু হয়। এই অবস্থাকে আমরা পেপটিক আলসার বলি। এ পর্যন্ত লিখতে হবে আর কি। আমি দিব এবার পরীক্ষায় প্রশ্নটা, পরীক্ষা যদি হয় আর কি আদৌ। তো ছুটি কি আর বাড়াবে? হ্যাঁ, 20 তারিখ পর্যন্ত দিচ্ছে তো অলরেডি। ইয়েস স্যার। ইডিওটিক অ্যাক্ট। ছাত্রদের অনেক লস করছে। হিউজ, মানে আমি বুঝলাম না মানব জাতি কি বুদ্ধি নাশ হয়েছে নাকি। মানে একটা স্বাস্থ্য সংস্থা যে নাকি বিতর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার নামই হচ্ছে হু।
টু মানে কি, সে যে কি আসলে কেউ বুঝতে পারেনি, এই জন্য তার নাম হচ্ছে টু। ঠিক হচ্ছে আছে। না। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট মানুষের অজানা, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলতেছে তাই আমাদের বিশ্বাস করে নিতে হবে, আমাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি নেই। কারণ অনেকে এই করোনার কথা বললে মানুষ মিটিমিটি হাসে। ঠিক আছে? অনেক লোক আছে যারা স্যার করোনার কথা বললে মিটিমিটি হাসে। স্যার কে কি বলে এটার দিকে এখন সবাই মনোযোগ দিতেছে। হ্যাঁ, খুব স্টুপিডিটি হয়ে যাচ্ছে না কিসে, রুবাইয়াত? মানুষ কি এত ভালো করে কথা মানুষের শুনছে কখনো? এ থেকে বুঝা যায় দেয়ার ইজ সামথিং রং। একটা গ্রুপ চাচ্ছে যে, মনে করো যে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করা, মনে করো মানব জাতিকে ই করে রাখতে, তাদের এটা শুনি। দাস বানাতে, তাই না? দে আর ট্রাইং টু মেক ইউ এন্ড মি দেয়ার স্লেভস। 100% sure about it. No doubt. I don't have any doubt about it. মানে মানুষ এত ভালো হয়ে গেল যে মানুষ যা মানুষে বলতে হবে বলা হইতেছে তাই মানুষ বিশ্বাস করতেছে। হাউ সিলি দে আর। স্যার আমি স্যার শুনছিলাম যে স্যার রমজানের আগ পর্যন্ত নাকি স্যার ছুটিটা নাকি বাড়াবে। জানি না কি করবে এখন। আর কিন্তু বিষয়টা হচ্ছে কি যে তুমি আহ, মানে স্টুপিডিটির একটা লিমিট থাকে, বুঝছো? এখানে কোনো লিমিট নাই, লিমিট ক্রস করে গেছে। কারণ যারা দিনের পর দিন রাস্তার মধ্যে বৈশা ভিক্ষা করতেছে, তাদের মুখে জীবনে কোনোদিন মাস্ক পরতে দেখি নাই। হ্যাঁ, দরিদ্র লোকগুলো হয়তো বা, তাদের কি হয়েছে? করোনা হয়েছে? হয়েছে করোনা? কি বলবা তুমি? কি লজিক তোমার? একটা রিক্সাওয়ালা মনে করো করোনার পর থেকে সে জীবনে কোনোদিন মাস্ক পরেনি, তার কি হয়েছে? করোনা হয়েছে? বা করোনা হইলেও সো কল করোনা, ওটা হইছে গেছে আবার। আর ওটারে মনে করো বইলা টইলা মানে মানুষের মৃত্যু সংবাদে আনন্দিত হওয়ার মতো বিষয়। নিউজ চ্যানেল গুলো আনন্দের সাথে মানুষের মৃত্যু সংবাদ প্রচার করিতেছে, নিউজ চ্যানেল গুলো। নিউজ চ্যানেল গুলো যেন স্লেভ হয়ে গেছে, স্লেভ। হ্যাঁ, নিউজ চ্যানেল গুলো কেন জানি স্লেভের মতো আচরণ করতেছে। হ্যাঁ, নিউজ চ্যানেল গুলো মানে এই নিউজ চ্যানেল গুলো আরো বেশি সমস্যা করছে। কারণ ওরাই তো স্কুলটা বন্ধ করেছে, তাই না? ওরা বইলে বইলে তো স্কুলটা বন্ধ করেছে। বুঝছি নাকি তাহলে তোমাদের এটা একটা? ইয়েস স্যার। আর কেউ বাকি আছে কিনা? স্যার আমার এক লাইন বাকি। স্যার আমার একটু বাকি। হ্যাঁ, লেখো। কোনো টেনশন করো না, যতটুকু সময় লাগে সময় নিয়ে লেখো। কানিস্তবির হয়ে আসছে তো সারাদিনই। এখন আমরা মানে আমরা একটু পড়াশোনা করি, যা করি তাতেই আমাদের লাভ হবে। এতটা টেনশন করে হবে না যে কতটুকু পড়লাম না পড়লাম, পড়ে যেতে হবে, সেটা হচ্ছে মেন কথা। যে পড়াশোনা করতে হবে, কারণ সামনে পৃথিবী আসতেছে, কঠিন পৃথিবী। তা কলেজগুলোর কি স্যার ভর্তি পরীক্ষা না অনুমতি আছে? কিছু কলেজের অনুমতি আছে, নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গিভরি। ঠিক আছে। ইয়েস হুম। স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। সবাই নিতে পারবে না আর কি, কলেজ নিতে পারবে, এটা গভর্নমেন্ট থেকে পারমিশন নেওয়া হচ্ছে।
আচ্ছা, এটা লেখা হইলো কিনা তাহলে তোমাদের হয়েছে। বুঝতে পারছো পেপটিক আলসার কিভাবে হয়? হ্যাঁ স্যার। আহ, তাহলে লিখবা, আহ, নিচে লিখো যে লিখো উপরের প্রশ্নটির বিকল্প প্রশ্ন, মানে আর দুইভাবে আসতে পারে, আমি সেই পয়েন্টগুলো বলে দিচ্ছি তোমাদের। উপরের প্রশ্নটির বিকল্প প্রশ্ন এটা লেখো, অন্য কিভাবে আসতে পারে, তখন তোমার এই এতটুকুই লিখতে হবে, লাস্ট ওই লাইনটা খালি লিখে দিতে হবে। উপরের প্রশ্নটির বিকল্প প্রশ্ন লিখছে এই কথাটা? ইয়েস স্যার। হ্যাঁ, তাইলে লেখো যে আহ, অতিরিক্ত এসিড যুক্ত খাবার পরিহার করতে হবে কেন, এটা একটা। অতিরিক্ত এসিড যুক্ত খাবার পরিহার করতে হবে কেন, অতিরিক্ত এসিড যুক্ত খাবার পরিহার করতে হবে কেন, ঠিক আছে, পুরাটা লিখবা। ফলে পেটে ব্যথা শুরু হয়ে অবস্থাকে আমরা পেপটিক আলসার বলি। এই কারণে যেসব খাদ্য খেলে অতিরিক্ত অ্যাসিড নিঃসরিত হয় সেগুলো পরিহার করতে হবে, শেষ। এক লাইন লিখে দিবা, শেষ। কি জ্ঞান বলছি স্তরে বুঝছো? কি লিখবো? হ্যাঁ, জ্ঞান স্তরে কি লিখবো? আহ, জ্ঞান স্তরে কি লিখবা তাই তো না? আচ্ছা ঠিক আছে, জ্ঞান স্তরে জ্ঞান স্তর তো একটু চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এই লিখবা পাকস্থলীর ক্ষত এড়ানোর জন্য, পার্থ এটা লেখো, সবাই লিখে রাখো, জ্ঞান লিখে রাখো, পাকস্থলীর ক্ষত এড়ানোর জন্য বাদ বাকিটা অংশ। পাকস্থলীর ক্ষত এড়ানোর জন্য লিখছো জ্ঞানটা? ইয়েস স্যার। পরে লিখো যে আহ, স্যার অথবা, আগেরটার জ্ঞান কি ছিল? আগেটা জ্ঞান ছিল হচ্ছে এই, তোমরা। পাকস্থলীর দেয়ালে ক্ষত সৃষ্টি হয়ে হচ্ছে পেপটিক আলসার, এইভাবে বলা হয়েছিল জ্ঞানটাকে, ঠিক আছে। তাহলে আরেকটা ইয়েস স্যার। অথবা দিয়ে লিখবা যে বেশি সময় ধরে পেট খালি রাখা পরিহার করতে হবে কেন, পরের কোশ্চেন লিখবা অথবা দিয়ে আর কি, ওইটারই বিকল্প প্রশ্ন। বেশি সময় ধরে পেট খালি রাখা পরিহার করতে হবে কেন, বেশি সময় ধরে পেট খালি রাখা পরিহার করতে হবে কেন, বেশি সময় ধরে পেট খালি রাখা পরিহার করতে হবে কেন। তো এটার জ্ঞান একই না? হ্যাঁ, সেম জ্ঞান, মানে আগেরটা জ্ঞান যা লিখছে তাই জ্ঞান। তাই এটা বলা যায় না পেপটিক আলসার হওয়ার ঝুঁকি থেকে বাঁচার জন্য? হ্যাঁ, তাও বলা যাবে, সেমই তো, মানে ক্ষত, ক্ষতই তো তোমারই, ক্ষতটাই তো পেপটিক আলসার, কাজে ওইটা বললেও হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে নাকি? জি স্যার। স্যার, হুম। স্যার, স্যার যারা স্যার বনে স্যার অনেক স্যার সময় ধরে সাধনা করে তখন তো স্যার তারা কিছু খায় না, তো তাহলে স্যার পেপটিক আলসার হয় না কেন? মুনি ঋষি যারা, ইয়েস স্যার। মানে এগুলি কি, মানে মানে সবার ক্ষেত্রে হয় না, আর এক্সট্রিম পর্যায়ে যদি কেউ করে, মানে একদমই অনিয়ম করে ফেললো, খাই না দিনের পর দিন ধরে, তাইলে তার হয়ে যেতেই পারে। কিন্তু কিন্তু এই যে আছে, এই যে মানে সবার ক্ষেত্রে যে হবে এমন কোনো কথা নেই। হুম, বেশি ইরেগুলারিটি যদি করে তাহলে হইতে পারে, ইরেগুলারিটির মাত্রাটা যদি এক্সেসিভ হয়ে যায় তাহলে হইতে পারে, নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা কোয়ান্টাম মেথড করছিলা কি, মেডিটেশন? ইয়েস স্যার করেছি। এই পার্থ কত টাকা গেছে, কি স্যার? কত টাকা খরচ হচ্ছে? ও স্যার এমনি আলাদা করে কোর্স করিনি স্যার, নিজের ম্যানুয়ালি। না, এটা করে না, বুঝছো, এটা ভালো না জিনিস, বুঝছো পার্থ? কেন স্যার?
করো না, তুমি তো এখন বাচ্চা মানুষ, তুমি বুঝতেছো না। যদি তুমি ম্যারিড পার্সন হতো তাহলে বুঝতে পারছো, তোমার অনেক ক্ষতি করবে। ওকে স্যার। মানে তোমার এই যে মনে করো যে তুমি যদি ম্যারিড হও তাহলে তুমি হাজবেন্ড হবে আর তোমার একজন ওয়াইফ থাকবে। হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে মনে করো সাংসারিক অশান্তি সৃষ্টি হবে। ইট ইজ দ্য পাথ অফ দ্য লুসিফার। তারপর লুসিফারের। লুসিফার, কারণ সে স্যার কোয়ান্টাম কি বললেন? কোয়ান্টাম মেথড, সে কারণ সে আঙ্গুল দিয়ে যে কোয়ানফি চিহ্নটা দেখায়, কোয়ানফি, যে কোয়ানফিটা হচ্ছে 666। কোয়ানফিটা কি বলো? 666। 666 ইজ দ্য কোড কোড অফ অফ লুসিফার। কোড অফ লুসিফার, ঠিক আছে? কাজেই সে তুমি বুঝতেই পারছো যে সে তাইলে তোমাকে শয়তানের উপর মানে তোমাকে শয়তানের হাতে দিয়ে দিচ্ছে তোমার অনেক কিছু কিছু প্রবলেম সলভ করার জন্য। সব তো শয়তান সলভ করবে না, একটা পর্যায়ে শয়তান তোমার আর কোনো কাজই করে দিবে না। তাহলে কিছুটা মনে করো শয়তান সলভ করে দিলে শয়তান তার স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, করে? নো স্যার। নো স্যার, করে না। তাহলে তুমি একদম রিলিজিয়ন থেকে বের হয়ে যাবে তখন। একটা কথা মনে রাখো যে তুমি কি শয়তানের অনুসারী হবে কিনা, আমি তোমার একটা কথা বলি, পরে বুঝাই বলুন না তোমার ফিজিক্যাল ক্লাসে বা একদিন মনে করো আমরা এটা নিয়ে মিটিং করুন না, যে কেন তুমি এটা অ্যাভয়েড করবা, ঠিক আছে? কারণ তুমি তোমার ধর্ম বিশ্বাসকে তুমি কি ভুলে যাবে? ধর্ম বিশ্বাসকে ভুলে যে তুমি কি শয়তানের অনুসারী হতে চাও? নো স্যার। যদি হতে না চাও নো তাহলে স্যার। কোয়ান্টাম বাদ দিবা, কোয়ান্টাম মেথড বাদ দাও, ঠিক আছে? ওকে স্যার। আর লিটল অ্যাঞ্জেল শুনতে পারো, আমি যে গানটা দিয়েছিলাম, তারপরে তুমি শুনতে পারো মোমেন্ট অফ পিস, ঠিক আছে? এই ইয়েস স্যার। গানটা শুনতে পারো, কিন্তু চোখ বন্ধ করে শুনবে, ওইটা মেডিটেশনের সমতুল্য হবে, ঠিক আছে? ইয়েস স্যার। কিন্তু তুমি যদি এই কাজগুলি করো তাহলে সেক্ষেত্রে তুমি মনে করো হয়ে যাবে, শয়তানের অনুসারী হয়ে যাবে। আর ওরা যেটা বলে ওরাই সেটা করে না। আর তোমাকে আমি একটা কথা বলি লাস্ট, তাইলে তুমি বুঝবা যে কোয়ান্টাম ফাউন্ডেশন চালায় কে? শহীদ আল বুখারী মহাজাতক, ঠিক আছে? তার নাম হচ্ছে উনি আবার কে স্যার? শহীদ আল বুখারী মহাজাতক, কোয়ান্টাম ফাউন্ডেশনের সে হচ্ছে কর্ণধার। কিন্তু সে আসলে, তার আসল নাম হচ্ছে শহীদুল শিকদার দুলু। কি নাম? শহীদুল শিকদার দুলু দুলু। দুলু। কিন্তু সে বলে শহীদ আল বুখারী মহাজাতক। বুখারী নামটা সে কোথা থেকে আনছে? মহাজাতক নামটা সে কোথা থেকে আনছে? এই কথাগুলি, এগুলি সব পুরো ভুগাস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার এক রিলেটিভ অসুস্থ হয়েছিল, হার্টের একটু প্রবলেম হয়েছিল, সেই রিলেটিভের ট্রিটমেন্ট করার জন্য সে ইন্ডিয়া গেছে। যদি মেডিটেশন এত প্রবলেম সলভ করতেই পারবে, তাহলে সে মেডিটেশন দিয়ে তার হার্টের প্রবলেমটাকে সারাতে পারলো না কেন? এবং ইন্ডিয়াতে তার সাথে কয়েকজন লোকের দেখা হয়েছে যারা নাকি কোয়ান্টাম ফাউন্ডেশন এবং কোয়ান্টাম মেথড সম্পর্কে জানে। এই জন্য তারা দেখা ওই গুরুজিকে দেখা হাসাহাসি করছে দূরের থেকে, ঠিক আছে? যে গুরু যেই কথা কয় সেই কথা হয়, মনের ক্ষমতা অসীম, আমি যাই চাবো, যেখান থেকে যা ইচ্ছা তাই নিবো, যা চাবো তাই পাবো, এরকম কথাবার্তা বলছে। হ্যাঁ, মানে মেডিটেশনের মধ্যে বলে, পার্থ খেয়াল করে থাকবা যদি করে থাকো। তাইলে যা চাবো তাই পাবো, আমি এক মুক্ত মানুষ, যেখানে ইচ্ছা সেখানে যাব, যা ইচ্ছা তাই পাবো, এই ধরনের কথাবার্তা বলে না? তাহলে এই যে কথাগুলি যে বলতেছে, তার মানে কি সে সে যেটা চায় সেটাই করবে, তার মানে কি সে তাইলে সাধারণ কোনো কেউ না। এই জন্য সে তার নামের সাথে কি লাগাইছে? মহাজাতক, ঠিক আছে? জাতক মানে হচ্ছে সন্তান, মহা সন্তান। এখন কথা হইতেছে যে তাইলে সে কি করতে চাচ্ছে? তাইলে সে যদি মহাজাতক বা মহাসন্তান হয়, তাইলে তার রিলেটিভের ট্রিটমেন্ট করার জন্য সে তো মেডিটেশন দিয়ে ঠিক করে ফেলবে। তার তো ইন্ডিয়া যে ট্রিটমেন্ট নেওয়ার দরকার আছে কোনো? নো স্যার। হ্যাঁ, তাহলে স্যার যা ওরা যা চাইবে তাই বলতেছে, করবে জিনিসটাই তো একটা স্যাটানিক ফিলোসফি স্যার। এটাই ডু হোয়াট স্যাটানিক দাই একটা উইল, স্টেটমেন্ট। এটা পুরাটাই ডু হোয়াট স্যাটানিক দাই স্টেটমেন্ট। উইল। হ্যাঁ হ্যাঁ, স্যাটানিক স্টেটমেন্ট এটা। গুড, এটা স্টেটমেন্ট, স্যাটানিক স্টেটমেন্ট, ঠিক স্যার আছে? এই কাজেই সমস্ত জিনিস সম্পর্কে আমি অনেক জিনিসপত্র ঘাটাঘাটি করেছি, দেখেছি স্যার এগুলো। হ্যাঁ, তাইলে ওগুলি, তাহলে নিশ্চয়ই রুবাইয়াত তুমিও কি নিশ্চয়ই সাজেস্ট করবে না কাউকে যে এই করার ইয়েস জন্য, স্যার। এটা করার জন্য? জি স্যার, কারণ স্যার এটা অ্যাকচুয়ালি আপনার সাবলিমিনাল কনসিয়াসনেস নিয়ে এক প্রকার খেলা করে স্যার। হ্যাঁ, খেলা কারণ করে। স্যার আপনি যখন এই টাইপের জিনিসপত্র করেন স্যার, আমরা সচেতন ভাবে বা কনসিয়াস মাইন্ডে যে কোনো একটা কাজ করি এবং জিনিসের রিপিটেশন যখন আমরা করি, সেটা স্যার আমাদের সাবকনসিয়াস লেভেলে কাজ করে। আমরা যখন এই সমস্ত কাজ করি স্যার, আমাদের মনের অজান্তেই স্যার আমাদের মাইন্ডে এগুলো রিপিটেশন যখন চলতে থাকবে স্যার, তখন আমাদের লাইফে এই সমস্ত কিছুর অত্যন্ত ব্যাড ইফেক্ট প্রত্যক্ষ ব্যাড ইফেক্ট করা হবে, যাবে। এবং সেটা ম্যারিড লাইফে আরো বেশি ক্লিয়ারলি বোঝা যায় আর কি। মানে এখন তো আমরা যারা বাচ্চা মানুষ আছি তাদের ক্ষেত্রে বুঝবো না, কিন্তু যে সময় নাকি ম্যারিড লাইফে মানুষ যায়,
মেডিটেশন যারা করে কোয়ান্টাম মেথডে তাদের বেশিরভাগ হচ্ছে ডিভোর্সি, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনোই নেই, রিলেশনশিপ নাই। ঠিক আছে, এটা হওয়ার কারণ আছে, একদিন আমরা এটা একদিন ডিসকাস করবো না, কিন্তু আমি তার তোমাদের মানে একটা স্যার কথা বলতে মেডিটেশন চাই। করা যাবে না? হ্যাঁ, স্যার মেডিটেশন করা মেডিটেশন যাবে না করা তাহলে? যাবে, মেডিটেশন করা যাবে, মেডিটেশন করা যাবে না সেটা কথা না, মেডিটেশন করা যাবে, কিন্তু ওই যে কোয়ান্টাম মেডিটেশন করার মেথডে মেডিটেশন বিভিন্ন করা, পদ্ধতির কথা বলা হয়েছে। এখন মেডিটেশন যখন মেডিটেশন করো, কোয়ান্টাম তুমি মেথডে তোমার মেডিটেশন করা যাবে। তুমি তোমার সাবলিমিনাল কনসিয়াসনেসে এক ধরনের প্রতিধ্বনি দিতেছো। এখন এই প্রতিধ্বনিটা যদি তুমি নেগেটিভ জিনিসপত্র দাও তাহলে ডেফিনেটলি নেগেটিভ ইফেক্ট পাবা, অথবা যদি পজিটিভ দাও তাহলে পজিটিভ ইফেক্ট পাবা, তাই না? তুমি মেডিটেশন করতে পারবা, যেমন তুমি মনে করো যে লিটল এঞ্জেল গানটা শুনলা, লিটল এঞ্জেল গানটা যদি তুমি মানে করে, মানে চোখ বন্ধ করে তারপরে বিছানায় শুয়ে শুয়ে যদি শোনো, তাহলে তোমার কিন্তু অদ্ভুত একটা রিল্যাক্সেশন আসবে মনের মধ্যে। ঠিক আছে, তাহলে ওইটাও তুমি মেডিটেশনের পর্যায়ভুক্ত ধরতে পারো। তাহলে ওই ধরনের মানসিক প্রশান্তির জন্য তুমি মেডিটেশনটা করতে পারো। বাট শহীদ আল বুখারী মহাজাতক যে কাল্ট, তার মানে রাস্তা অনুসরণ করে তুমি অবশ্যই করবা না, তাহলে তুমি শয়তানের অনুসারী হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? আর ওই মেথডে কি করা হয়? হ্যাঁ, করা যাবে না। কিসে? কোয়ান্টাম মেথডে মেডিটেশন কিভাবে করা হয় বা কি নিয়ে করা হয়, যেটা করা যাবে না? ওইটা হচ্ছে তোমার ওই দেখাচ্ছে তো, তোমার চিহ্ন যেটা দেখাচ্ছে সেটাই তো আপত্তিকর। সে দেখাচ্ছে 666, তার আঙ্গুল দিয়ে 666 দেখাচ্ছে, মানে তোমার বুড়ো আঙ্গুল আর বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে সে তিনটা আঙ্গুলকে খাড়া রাখতেছে, তার মানে ইট ইজ কোয়ানফি। সে বলছে সেটা কোয়ানফি, তাহলে ওইটা বুড়ো আঙ্গুল আর পাশের আঙ্গুলকে তুমি যদি একসাথে করে তারপরে তিনটা আঙ্গুলকে যদি খাড়া রাখো, তাহলে দেখো 3টা 6 হয়, করে দেখো। ইয়েস স্যার। 3টা 6 হয়, 3টা 6 কার কোড বলো? কোড অফ দি লুসিফার। লুসিফার। এটা হচ্ছে শয়তানের কোড। তাহলে তুমি, সে তোমাকে শয়তানের উপরে চালনা করে দিচ্ছে, তাহলে ওর কাছে কেন তুমি মেডিটেশন করতে যাবে? তোমার যদি মেডিটেশন করার প্রয়োজন হয় তাহলে তুমি নিজে নিজে করো। কি বলছি বুঝতে পারছো তাসিন? ইয়েস স্যার। হুম, হ্যাঁ ইয়েস স্যার, স্যার। বুঝছি। হ্যাঁ, নিজে নিজে করো, কিন্তু ওই শয়তানের কাছে যাই করবা না। শয়তানের কাছে মহাশয়তান, এই জন্য তোমার আমি জানাই দিলাম। কারণ এই সমস্ত মনে করো, এই তোমার মনে করো মানুষের ধর্ম ধর্ম নষ্ট করার মতো অনেক কিছু মনে করো এখন পয়দা হবে, এই সমস্ত দিয়ে আমরা আমাদের যে রিলিজিয়াস লাইফ সেটাকে আমরা ডিস্ট্রয় করতে পারি না, নাকি পারি? পারি না পারি না। স্যার। পারি না। তাহলে একটু খেয়াল পারি রাখো না। বিষয় যেন আমাদের মধ্যে ঢুকে না দেয়। তাহলে তোমাদেরকে শুক্রবার দিন আসতে হবে অফলাইন ক্লাসে, সকাল 9টায়, শনিবার দিন অফ থাকবে। ইয়েস স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম।